This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন দরকার অমিত শাহ বলছেন। সম্রাট বাবু, সেই পরিবর্তনে আপনারা থাকছেন না? সংবিধান পরিবর্তন করা দরকার। আবার একই কথা বলছি, সংবিধান পরিবর্তন করার মতো সংখ্যাগরিষ্ঠতা এনডিএ বা বিজেপি নেই। তারা নিজেও জানে এই বিলটা তারা পাশ করাতে পারবে না। একটা দিকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য সম্পূর্ণভাবে মানুষের দৃষ্টি, নরেন্দ্র মোদী প্রথমবার থেকে একটা অবিবেচক অযোগ্য লোক দেশের প্রধানমন্ত্রী হয়ে যা যা কথা বলেছেন, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে এনে 15 লক্ষ টাকা, বাস্তবে সম্ভব হয়নি। বছরে 2 কোটি বেকারের চাকরি, সম্ভব হয়নি। করোনার সময় থালা বাসন বাজান, তাতে করোনা চলে যাবে, হয়নি। জাল নোট, নোটবন্দির ফলে জাল নোট বন্ধ হবে, কালো টাকা উদ্ধার হবে, গরিব বড়লোক হবে, হয়নি। জিএসটির ফলে মানুষের জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় দাম কমে গেলে মানুষের সুবিধা হবে, কোনোটাই হয়নি। আজকে নতুন করে যে জিগির তারা তুলছে, এক দেশ এক ভোট, সেটা শুধুমাত্র আরএসএস এবং বিজেপির যেটা গোপন এজেন্ডা, এক দলীয় পরিকাঠামো, এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা এবং দেশে নরেন্দ্র মোদীর চাহিদা খুব সামান্য, একটা কথা বলে, খুব সামান্য, বিরোধীমুক্ত দেশ, প্রশ্নমুক্ত সংসদ, মেধামুক্ত ভক্ত আর স্ত্রীমুক্ত সংসার। এর বাইরে নরেন্দ্র মোদীর কোনো চাহিদা নেই। পর তো অভিযোগ করছে, এত এজেন্ডার কথা, হিডেন এজেন্ডার অভিযোগ হচ্ছে, পর তো অভিযোগ। কেন টাকা মারা কোম্পানিদের এই অভিযোগ শুনতে শুনতে আমরা একটা শুনি আর দ্বিচারিতা দেখি। এই জিএসটিতে এখন আমরা 3rd লার্জেস্ট স্টেট যে বলে, এবং আজকেই মমতা ব্যানার্জি বলেছেন যে আমরা এতগুলো টাকা নিয়ে চলে গেল, আমাদের দিল না, আমরা চুরি করার পর আমাদের টাকা দিতে হবে। যাই হোক, তো অভিষেক ব্যানার্জি, তোমার বক্তব্য, চুরি করার বক্তব্য তোমার, 100% আমার অবশ্যই একদম 100%। একটু আগে অভিষেক ব্যানার্জি কি সব কথা বললো না, এই মমতা ব্যানার্জি তিনি নাকি স্টুডেন্ট রাজনীতি করতে করতে এত জায়গায় এসছেন, অথচ এখানে স্টুডেন্ট ভোট বছরকে বছর বন্ধ করে রেখেছে। আমরা দেখেছি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, বালি মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাদের ভোট বন্ধ। না, এবার না, আমি তাদের ডেমোক্রেসির কথা বললাম, যারা বড়রা কথা বলে ডেমোক্রেসি নিয়ে, তারা কি করছে সেই কথা বলবো। হিডেন এজেন্ডা উনি জানেন, উনি বলতে পারেন ওনার কথা। আমি হিডেন, যা বিজেপি বলে, যা আমরা ঘোষণাপত্রে ঘোষণা করি, কিছু থাকবে না বলে অভিযোগ করছে। না, সেটা একদম বাজে কথা। তার কারণ হচ্ছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, এই ভোটটা চিরকালই দেখবেন একসাথেই জেনারেল ইলেকশন এবং স্টেট ইলেকশন একসাথে হয়। বহু বছর ধরে উড়িষ্যায় কিন্তু অন্য গভর্নমেন্টই হয়েছে, আমরা অন্ধ্রপ্রদেশেও দেখেছি, এবার টিডিপিও জিতেছে, তারা কিন্তু একটা আঞ্চলিক দল। এবং আবার আজকের কথা বলে রাখি যে এনডিএ ছাড়াও আরও কিছু দল আছে যারা এই ওয়ান নেশন ওয়ান ভোটকে সাপোর্ট করে, তার মধ্যে মায়াবতীর দল এবং আপনার ওয়াইএসের জগন রেড্ডির দল। একটা প্রশ্ন করি প্রীতম, শঙ্খদীপ দাস আমাদের সঙ্গে রয়েছেন। সম্রাট বাবু যে প্রসঙ্গ তুললেন আর কি, আর কোনো ইস্যু নেই, রুটি কাপড়া মাখানের ইস্যু, তার বাদ দিয়ে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আজকে যখন আমরা বলছি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনে আজকে আমাদের ডেভেলপমেন্ট থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে সব জায়গায় আমাদের বৃদ্ধি ঘটবে। সেই বৃদ্ধিটা ঘটলে তো প্রত্যেকটা মানুষ তাতে উপকার হবে। আর আজকে নেই মানে প্রত্যেকটা জায়গায় আজকে আমরা দেখুন না, আমরা কোথায় ছিলাম অর্থনীতিতে, আজকে আমরা কোথায়, আমরা নেক্সট আমরা টার্গেট করেছি যে 3rd লার্জেস্ট ইকোনমিতে আমরা প্রবেশ করব। আমাদের সব জায়গা থেকে পুরো পরিবর্তন হয়ে যাবে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পুরো পরিবর্তন হয়ে যাবে না, এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজকে 45 বছরে আমরা সব থেকে বেশি বেকার সৃষ্টি করেছি। আজকে আপনি যদি আপনার আর্কাইভ থাকে আপনি বের করে দেখুন। আপনাকে অনুরোধ করবো আপনার পিসিআরকে, 2024-এ এই মমতা ব্যানার্জি ইলেকশন ক্যাম্পেইনের সময় বলেছিলেন আমি তো ডেভেলপমেন্টের কাজ করতেই পারি না, 2 দিন পর পর আমাদের ইলেকশন হয়, কি করবো, কোড অফ কন্ডাক্ট তাকে করতে দিই না। তা আমি তো এটাই বারবার বলছি, যেটা মমতা ব্যানার্জি ওই নির্বাচনী সভায় ভাষণ দেন সেটা যেন কাজে করে দেন। আজকেই বলেছেন বাংলা আবাস যোজনার কথা প্রসঙ্গ তুলে ধরেছেন, যা কথা দিয়েছি তাই রেখেছে। কিন্তু শতরূপ দেখুন, আমি দু একটা কথা বলি, আমি জাস্ট অ্যাড করব শতরূপ, অমিত শাহের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরিবর্তনের কথা, পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে চাইছেন? পরিবর্তনটা তো বাস্তবমুখী হতে হবে, বাস্তবের থেকে উল্টো দিকে মুখ করে কি করে পরিবর্তন হবে? বাস্তবতা তো 52 সালের ওয়ান নেশন ওয়ান ভোটকে সময়ের সাথে সাথে পরিবর্তিত করে আজকের জায়গায় এনেছে। ডক্টর বি.আর. ভাই, আমি কেন তোমার একবার বলছি না, তুমি কেন এটা করছো? ডক্টর বি.আর. আম্বেদকরের থেকেও পণ্ডিত মানুষ যদি কেউ থেকে থাকেন তা হচ্ছে সময় এবং বাস্তবতা দেখিয়েছে যে ওয়ান নেশন ওয়ান ভোটটা ভারতের মতো একটা দেশে ফিজিবল নয়, যদি আমাদেরকে ফেডারেল স্ট্রাকচারকে বজায় রাখতে হয়, না রাখলে সারা
আলাদা কথা। আমি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুনছিলাম বলতে যে এর ফলে মানুষের নিয়মিত ভোটদানের অধিকার চলে যাবে, আমি ভাবছিলাম যে সেই এমপি যার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে একটা বড় অংশের মানুষ গত 15 বছর পঞ্চায়েতে পুরসভায় ভোট দেয়নি, প্রায় 60 থেকে 65% মানুষ। নিবে আমি সেগুলো যে কারণে দাদা বললেন যে ঠিকই কথা, বিজেপিকে নিন্দা করলেন যে ওরা বিরোধী মুক্ত দেশ চায়। বিরোধী মুক্ত দেশ চাওয়াটা খারাপ, কিন্তু বিরোধী শূন্য পঞ্চায়েত, বিরোধী শূন্য পুরসভা চাওয়াটা খুব ভালোই নিবে। আজকে কামিং ব্যাক টু টুডেস টপিক, দেখো আমিও অর্থনীতির ছাত্র, ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করেছি, নম্বর নেওয়া খারাপ পাইনি, ফার্স্ট ডিভিশন পেয়েছি। আমার এটা কিছুতেই মাথায় ঢুকছে না, ওয়ান নেশন ওয়ান ভোট হলে জিডিপি থেকে বাড়বে। বললো না কোথাকার রিপোর্ট পড়ে এসছে, আমাকে রিপোর্টটা দেখতে হবে। বরং এটা ঘটনা যে যদি মানে একাধিকবার ভোট হয় তাতে যেমন সরকারের খরচা বাড়ে, রাষ্ট্রের খরচা বাড়ে, এটা ঠিক, তেমন আবার বহু মানুষের উপার্জন বাড়ে, এটাও ঠিক। তার থেকে বড় যার ফলে জিডিপিতে তাতে বরং জিডিপি বেশি বাড়ার কথা। কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট কথা কি জানো তো ভাই, দেখো লোকসভা এবং বিধানসভা ভোটটা আলাদা হয়, বোঝার চেষ্টা যেন আমরা করি। লোকসভার বিধানসভা ভোটটা আলাদা সময় হওয়ার যেটা একটা বড় গণতন্ত্রের বড় সুবিধা হচ্ছে যে ইন্টেন্সিভলি লোকসভা ভোটের সময় কেন্দ্রের সরকারের বিভিন্ন কাজ, প্রকল্প, রাজনীতি এবং তার মানুষের জীবনের প্রভাব নিয়ে আলোচনা হয়, তর্ক হয়, বিতর্ক হয়। আবার বিধানসভার সময় রাজ্যের সরকারের ত্রুটি, দোষ, ব্যর্থতা, তার কাজ, রাজ্যের এজেন্ডাগুলোকে নিয়ে ইনডেপথ চর্চা হয়, আলোচনা হয়, বিতর্ক হয়। একটা লাইন কিন্তু প্রীতম যে কথাটা বা বিজেপির তরফ থেকে যে বক্তব্যটা তুলে ধরা হচ্ছে, যদিও শঙ্করদীপ বলছে এটা চোখ ঘোরানোর চেষ্টা আর কি, পুরো বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটা টাকা সাশ্রয় হবে। আমি যেটা বললাম, এই প্রসঙ্গটা আমি তো বললাম তো সেটা, কিন্তু দেখো এটাও তো তোমার ঘটনা মানতে হবে যে আমাদের দেশের টাকাটা খরচা হবে দেশের গণতন্ত্রকে আরো মজবুত করার জন্য, নাকি আমি টাকার ব্যয়টাকে কমাবো দেশের গণতন্ত্রকে দুর্বল করার জন্য। আমি যে কথাটা বলছি, তুমি এইটা বোঝার চেষ্টা করো যে বিধানসভা ভোট আর লোকসভা ভোট একই সময় হওয়া মানে কিন্তু ওই যে 1-1.5 মাস স্প্যানের মধ্যে আমাকে গোটাটাকে নিয়ে আলোচনা করতে মানে তুমি ইস্যুর পরিপ্রেক্ষিতে বলছো। আর আলাদা সময় হওয়া মানে বিধানসভার আগে 1.5 মাস, 2 মাস, 3 মাস যাই হোক, মানুষ ইনডেপথ চর্চা করবেন রাজ্যের সরকার, আবার উল্টো। এই গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো আচ্ছা আমরা এই যে কথাটা বলছি কি ভারতের ইতিহাস যেটা দেখিয়েছে যে এটা ফিজিবল নয়, একটা সময় বিভিন্ন সময় গিয়ে বিভিন্ন সরকার মাঝপথে পড়ে যাবে, যে কারণে তারিখ আলাদা হয়ে যাবে। এটা তুমি জানি, আমি জানি, সবাই জানে। এটা কি মোদী অমিত শাহ জানেন না? এইখানেই প্রশ্নটা হচ্ছে, তারা কি দেখেননি যে 52 সাল থেকে 67 সালে যেটা ভারতে হয়েছে তারপর সেটা কেন চালানো যায়নি? তাহলে তারা এটা কেন করছেন? কারণটা এইটা নয় তো যে আলটিমেটলি এইটা করে, এইটাকে চালু করে দিয়ে রাজ্যে রাজ্যে সরকার ফেলে দিয়ে কার্যত সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে ওয়ান নেশন ওয়ান ভোট নয়, ওয়ান নেশন ওয়ান গভর্নমেন্ট এটা করতে চায়, যেখানে স্টেট গভর্নমেন্ট বলে কিছু থাকবে না, খালি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে। এইটা আসল উদ্দেশ্য নয় তো? এবং সেইটা যদি হয়ে থাকে, আমি ওই পয়েন্টটাতেই আবার ফিরে আসছি, সেক্ষেত্রে পাকিস্তানের যে রাষ্ট্র ব্যবস্থা, কি ধরো বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, যেটা কিনা ফেল করেছে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, আর ভারতের রাষ্ট্র ব্যবস্থার যে বুনিয়াদী যে মজবুত জায়গাটা ছিল, যে আমাদের দেশে এই ফেডারাল স্ট্রাকচারটা থাকার ফলে মানুষের ক্ষোভ, বিক্ষোভ, এবং কি বলতো দুটো সরকারের মধ্যেও যেটা কম্পিটিশনের ফলে দুটো সরকারের ভালো করার চেষ্টা, যে রাজ্যের সরকার যেন আমাকে ছাপিয়ে না যায়, রাজ্যের সরকার চেষ্টা করে কেন্দ্রের সরকার যেন জনকল্যাণে আমাকে ছাপিয়ে না যায়। এই যে দুটো সরকারের মধ্যে কম্পিটিশনের ফলে মানুষের যদি কিছু সুবিধা এখানে প্রাপ্তি ঘটে, সেই সব কিছু তছনছ হয়ে গিয়ে আসলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নয়, ওয়ান নেশন ওয়ান গভর্নমেন্টে যাওয়ার চেষ্টা করছে এরা। খুব গুরুত্বপূর্ণ অভিযোগ ইতিমধ্যেই কিন্তু শতরূপ তুলেছে, অর্থাৎ যে সন্ধির অভিযোগ করছে শতরূপ, যে অভিযোগ করছে আর কি, ওয়ান নেশন ওয়ান গভর্নমেন্ট, যে কথা শতরূপ বলছে। কিন্তু কেন আমরা খোঁজার চেষ্টা করব আলোচনার মধ্যে দিয়ে, কিন্তু তার আগে আমরা শুনে নেব তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরদিকে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তারা কে কি বলছেন এ প্রসঙ্গে। By this process, the autonomy of the state legislative assembly is being taken away. That is ultra-virus. That is hits the basic structure of the constitution. Till doomsday, a party cannot remain as a ruling party. One day it will be changed. Not an election reforms. It is just a fulfillment of one gentleman's desire and dream. Nothing more than that. তৃণমূল আবার গণতন্ত্রে বিশ্বাস করে নাকি? তৃণমূলের কাছে নির্বাচনটা কোনো চয়েস নয়, কম্পালশন। তৃণমূল নির্বাচন চায় না। তৃণমূল একটা পরিবারতান্ত্রিক স্বৈরাচারী রাজনৈতিক দল। তাদের দলের মধ্যেই কোনো গণতন্ত্র নেই। যে দলের নিজেরই কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন অবস্থায় আছে, তো সেই দলের নেতা কি বললেন আর কি না বললেন তার কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নয়, ভারতবর্ষের জনমনে নেই।
সম্রাটবাবু, বিজেপির অভিযোগ তো আপনাদের দিকে, এবং গণতন্ত্রকে বিশ্বাস করেন কিনা সেই প্রশ্নও কিন্তু আপনি শুনলেন শ্রমিকদার বক্তব্য। হ্যাঁ, শতরূপ একটু আগে যেটা বলছিল সেই প্রসঙ্গে বলি। শতরূপ পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে কেন্দ্র নিয়ে বললো, অথচ ত্রিপুরা নিয়ে কোনো কথা বললো না শতরূপ। ত্রিপুরায় তার মানে ধরে নেওয়া যায় যে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনগুলোতে শতরূপ বা আমি তো পুরোটাই বিজেপির বিরুদ্ধে বলছি, আলাদা করে তো ত্রিপুরার মধ্যপ্রদেশ বলতে হবে কেন? এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন তার সঙ্গে ওনার নিজের কেন্দ্রটা মিলছে না বলে বললাম। অদ্ভুত কথা, অদ্ভুত যুক্তি দাদা এটা। আমি তো বিজেপির পলিসিটারই বিরুদ্ধে বলছি, আলাদা করে ত্রিপুরা আর মধ্যপ্রদেশ আলাদা করে বলতে যাবো কেন? সেটাই বলছি যে ভারতবর্ষে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন সেই প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যের ইতিহাস, ভূগোল এবং রাজনৈতিক রসায়নটা আলাদা। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নির্বাচন যে প্রেক্ষিতে, দেখুন বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে প্রেক্ষিত কী হয়, যদি আমি পশ্চিমবঙ্গের কথা ধরি, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে মানুষ চিন্তা করে যে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পগুলো আমরা পাবো। এবং লোকসভা নির্বাচনে আমরা যদি দেখি যে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি 18টা সিট পায়, এবং সেই 18টা সিট অনুযায়ী যে সংখ্যায় বিধানসভা কেন্দ্রগুলোতে তারা জিতেছিল 2021-এ কিন্তু জেতেনি। বিধানসভা এবং লোকসভা নির্বাচনের প্রেক্ষিত আলাদা, এবং মানুষকে সেই প্রেক্ষিত অনুযায়ী ভোট দেওয়ার জন্য ন্যূনতম। আজকে যে প্রশ্নটা করা হচ্ছে, একটুখানি আটকাচ্ছি, আপনাকে প্রশ্ন করবো, উত্তর আমি সকলে, প্রীতম প্লিজ, প্রত্যেকের কাছেই যাবো আর কি। মানে আমরা তো দাবি করি বা আমরা ভরসা করি আর কি, পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতের মানুষ রাজনৈতিকভাবে খুবই সচেতন। তাহলে এই যে ইস্যু ভিত্তিক আলোচনা, বিধানসভা নির্বাচন এবং লোকসভা, এটা বোঝাতে কি খুব কষ্ট হবে? না না, খুব কষ্টের ব্যাপার নয়, সেটা হতে পারে, কিন্তু কোথাও এখন লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন একসাথে হচ্ছে, মানে আগামী দিনে নাও হতে পারে, কিন্তু এটা একটা বাধ্যবাধকতা, লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন একসাথেই করতে হবে। তাতে যাই হোক, একটা জায়গা আমি বুঝতে পারছি না, অর্থনৈতিক সুবিধা হবে, অর্থনৈতিক লাভ হবে, খরচ কমবে, ট্যাক্সের টাকা বাঁচবে, তাই দিয়ে উন্নয়ন হবে, এই পরিসংখ্যানটা কিন্তু পরিষ্কার নয়। কতটা প্রচুর, আমি আজকে যা ইভিএম মেশিন আছে, এটা তো শতরূপ বলছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। না, কখনোই আমি তা বলিনি ভাই, আমি দাদা ইন্টারাপ্ট করছি না, আপনি বলবেন। আমি খালি এইটা বললাম যে সরকারের খরচা কম হতে পারে, আবার সরকারের খরচা কম হচ্ছে মানে জনগণের উপার্জনও কম হচ্ছে। তুমি একটা জিনিস বোঝা যাচ্ছে, একটা লোক, আমি ছোট একটা পাতি উদাহরণ দিচ্ছি, একটা লোক ডেকোরেটিং এর ব্যবসা করে, কেমন, একবার ভোট হচ্ছে মানে সে একবার মানে প্যান্ডেল বাঁধবে, ভোটের প্রচার হবে, দুবার ভোট হচ্ছে মানে সে মানে 5 বছরে দুবার তার ভোটের প্রচারে প্যান্ডেল বাঁধবে, তার দুবার উপার্জন হবে। সুতরাং জিডিপিটা যখন ক্যালকুলেট করা হয়, খালি গভর্নমেন্টের স্পেন্ডিং দিয়ে ক্যালকুলেট করা হয় না, যে ভারতের যে একজন নাগরিক, একজন ইন্ডিভিজুয়াল, সে কত টাকা উপার্জন করছে, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন কত হচ্ছে, সেই প্রোডাকশন দিয়ে ফ্লেক্স ছাপানো, ব্যানার ছাপানো, এটা খালি ব্যয় নয়, এটা কিন্তু আয়ও। আর এই যে খরচের কথা বলা হচ্ছে, আমি যদি কাল খাওয়া দাওয়া বন্ধ করে দিই, আধ পেটা খেয়ে থাকি, আমার অনেক টাকা বাঁচবে, তাহলে কি টাকা বাঁচানোর জন্য আধ পেটা খেয়ে থাকাটা স্বাস্থ্যের লক্ষণ? গভর্নমেন্ট টাকাটা গণতন্ত্রের পেছনে খরচা করবে নাই বা কেন? এটা কোনো সরকার যে যুক্তিটা দিচ্ছে আমার যুক্তি হতে পারে না। এটাও মানে আমি যদি আধ পেটা খাই, বাইরে করব না কালকে থেকে। অর্থনৈতিক দিক থেকে এমন বাঁচানোর কথা বলছে, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের জন্য কেন খরচা? অন্ধকারে বসে থাকবো, ইলেকট্রিক বিল দেবো না, মোমবাতি জ্বালিয়ে বসে থাকবো, আমার কোনো খরচা হবে না, অনেক টাকা বাঁচবে, ওইটা তো কোনো সুস্থ জীবন হতে পারে না। গণতন্ত্রের জন্য কেন খরচা করবো না? প্রীতমের কাছে এই প্রশ্ন নিয়ে আসবো। সম্রাটবাবু, হ্যাঁ, যেটা বলছিলাম যে এখান থেকে যে অর্থনৈতিক সাশ্রয়, নিশ্চয়ই আমরা ভারতবর্ষ গরিব দেশ, অর্থনৈতিক সাশ্রয় হলে কার না ভালো লাগবে, কিন্তু পরিসংখ্যানটা কি, কতটা অর্থনৈতিক সাশ্রয় হবে? এক দেশ এক ভোটের ক্ষেত্রে ত্রিশঙ্কু সরকার হলে, সেক্ষেত্রে যদি আবার অন্তর্বর্তী নির্বাচনের প্রয়োজন হয়, সেখানে কি অর্থ খরচ হবে না? সেই সঙ্গে আমি আরেকটা প্রশ্ন করছি, তৃতীয় বিলটা যেটা আনার কথা ছিল, সেই বিলটা পেশ হয়নি, যে একসাথেই তাহলে পৌরসভা এবং পঞ্চায়েতের ভোটগুলো করা হচ্ছে না কেন? তাহলেও তো অর্থনৈতিক সাশ্রয় হতে পারতো। লোকাল বডি ভোটগুলো তো সেখানে, এই বিলটা সেক্ষেত্রে এখানে আনা হয়নি, সেক্ষেত্রে তো খরচা হয়। শঙ্খদীপ, প্রীতম প্লিজ একটুখানি শঙ্খদীপের কাছে আসবো। শঙ্খদীপ, আমার 3টে প্রশ্ন রয়েছে তোমার কাছে, সংক্ষেপে আমি জানার চেষ্টা করব। এক, তুমি যে কথা বলছো বারবার করে নজর ঘোরানোর চেষ্টা বা চোখ ঘোরানোর চেষ্টা, কেন? 2 হচ্ছে শতরূপ যে প্রসঙ্গটা বা যে চিন্তাটা শতরূপের মধ্যে ঘোরাফেরা করছে, ওয়ান নেশন ওয়ান ভোট নয়, ওয়ান নেশন ওয়ান গভর্নমেন্ট। আর তৃতীয়, সম্রাট বাবু এবং সকলে যে কথাটা বলছেন যে আমরা ভাবছি, আমরা আলোচনা করছি, কিন্তু কেন্দ্রের সরকার আলোচনা করেনি, একটা বিধানসভা শেষ হবে, ওয়ান নেশন ওয়ান ভোট না হলে মধ্যখানে টেনিয়রে কি হবে? এটা তো হতে পারে না। শঙ্খদেব, প্রথম প্রশ্নটা একবার রিপিট করে দিই। প্রথম প্রশ্ন যেটা মূলত করতে চাইছি সেটা হচ্ছে যে তুমি যে অভিযোগটা করলে যে মূলত নজর ঘোরানোর চেষ্টা বা তোমার শব্দ বা বাক্যবন্ধনীতে চোখ ঘোরানোর চেষ্টা, কেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে যে দেখো, একটা গভর্নমেন্ট যখন
8 বছর 10 বছর ধরে চলে, তখন স্বাভাবিকভাবে মানুষ জানতে চায় যে এই গভর্নমেন্টের সাকসেস স্টোরিটা কি। তুমি দেখো যে গত লোকসভা ভোট যখন হয়, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে খালি পশ্চিমবঙ্গে কোথায় কি ইস্যু আছে, দুর্নীতি, পশ্চিমবঙ্গের সন্দেশখালি, পশ্চিমবঙ্গের আশাই তার প্রচারের বিষয়বস্তু ছিল। 10 বছর গভর্নমেন্ট চালানোর পরে কি এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে, দেশের কি ইকোনমিক গ্রোথ হয়েছে, ফাইন্যান্সিয়ালি মানুষ কতটা বেটার প্লেসড রয়েছে, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের দ্বিগুণ মূল্য পেয়েছেন কিনা, এইসব বিষয়গুলো কিন্তু আলোচনায় একেবারে আসেনি। এবং আমি রাইটলি শতরূপ যে কথাটা বলেছে, আমি 16 আনা সেটাতে বিশ্বাস করি। সেটা হচ্ছে যে দেখো, একটা সময় তো গোটা দেশে কংগ্রেস ক্ষমতায় ছিল, তারপরে রিজনাল পার্টিগুলো তৈরি হলো। কেন রিজনাল পার্টিগুলো তৈরি হলো? তারা রিজনাল অ্যাসপিরেশনটাকে ফুলফিল করার একটা প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এলো। ফলে আজকে আমরা দেখছি অনেক জায়গায় কংগ্রেস ভেঙে যে রিজনাল পার্টি তৈরি হয়েছে, তারা অনেক বেশি স্ট্রং। তো একসাথে যদি লোকসভা ভোট এবং বিধানসভা ভোট হয়, তাহলে রিজনাল অ্যাসপিরেশন, রিজনাল মানুষের যে স্থানীয় সরকার নিয়ে যে উপলব্ধি, সেটার সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে পারফরমেন্স, সেটা কোনো একটা জায়গায় গুলিয়ে দেওয়ার চেষ্টা, বা রাজ্যের বিষয় দিয়ে কেন্দ্রের ইলেকশনে জেতার বিষয় রয়েছে। তো এইটা না এটা একটা সুস্থ পরিস্থিতি নয়। এবং কোথাও না কোথাও একটা যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে কেন্দ্র রাজ্য একটা যে ক্ষমতার বিন্যাস, সেটাকে একটা ঘেটে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে, শতরূপ যে কথা বলছেন, এইটা হচ্ছে বিরোধীদের এই অ্যাপ্রিহেনশনটা থাকা খুব স্বাভাবিক। তার কারণ হচ্ছে গত 5 বছর বা 10 বছরের মেয়াদে যেভাবে আমরা নির্বাচিত সরকার পড়ে যেতে দেখেছি, নরেন্দ্র মোদীতে অনুপ্রাণিত হয়ে যেভাবে মহারাষ্ট্রের সরকার পড়ে গেছে, যেভাবে উত্তরাখণ্ডের সরকার ফেলে দিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, যেভাবে অরুণাচলের সরকার ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, তার ফলে বা যেভাবে পশ্চিমবঙ্গে ঘন ঘন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষরা 356 ধারার প্রয়োগের কথা বলেন, দাবি তোলেন, তার ফলে হচ্ছে যে বিরোধীদের কাছে এই অ্যাপ্রিহেনশনটা ওঠা খুবই স্বাভাবিক। তারা আতঙ্কিত হতে পারে যে রাষ্ট্রপতি শাসন জারি করে এক সরকারে পরিণত করতে পারে। নিতেই হবে, কারণ এই যে অভিযোগটা উঠে আসছে ইতিমধ্যেই, শতরূপ যে প্রসঙ্গে আলোচনায় নিয়ে চলে এলো, কার্যত অভিযোগ করলো, এবং তুমিও যে বাক্যবন্ধনী প্রয়োগ করলে ঘেঁটে দেওয়ার বিষয় কেন, এবং তারই সঙ্গে ওয়ান নেশন ওয়ান গভর্নমেন্ট, এই প্রসঙ্গই বা আসছে কেন প্রীতম? না, প্রথম কথা হচ্ছে 1967 সালে তখন মোটামুটি দেখা গেছে প্রায় 54টা পার্টি ছিল, এবং 1967 সালে কিন্তু কেরালায় যে গভর্নমেন্টটা কংগ্রেস ভঙ্গ করেছিল, সেটা কিন্তু একটা স্টেট গভর্নমেন্টের একটা কমিউনিস্ট পার্টির গভর্নমেন্ট ছিল, যে কংগ্রেসের গভর্নমেন্ট ছিল না। সুতরাং এই যে কথা উঠছে না যে স্টেট গভর্নমেন্টের সাথে ফেডারেল স্ট্রাকচার কোথায় আঘাত আনা হবে, সেটা তো বি.আর. আম্বেদকর বুঝতে পারেনি, অথচ দাদা হয়তো বুঝে গেছেন। উনি যদি ভালো করে বুঝিয়ে দিতে পারেন তাহলে আলাদা। কিন্তু একটা লাইন তোমার কাছেই আসবো, 2024-এর অ্যাসপেক্টে অমিত শাহর বক্তব্য, আরে ভাই আমি জাস্ট লাইনটা কমপ্লিট করিনি। 2024-এর অ্যাসপেক্টে তুমি এতগুলো রাজনৈতিক দলের কথা বলে, আমরা তো এখন বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় রয়েছি, এনডিএও তো তাই, সেই জায়গায় এই অঙ্ক কি মিলবে? আমি তো সেটাই বলছি যে বহুদলীয় রাজনীতিতে, এই বহুত্ববাদী একটা গণতন্ত্রে এইটা কেন অ্যাপ্রিহেনশন করে ভারতবর্ষের অর্থনৈতিক যে বেগে ছুটছে তাকে পেছন দিয়ে টানা হচ্ছে। আসলে মুশকিলটা হচ্ছে এরা আজকে থেকে না, আমরা যখন 370 থেকে শুরু করে সিএ থেকে শুরু করে যখনই যেটা ইমপ্লিমেন্ট হয়েছে তখনই তার বিরোধিতা করতে হয়েছে। আসলে এরা মোদি বিরোধিতা করতে করতে কখন ভারতবর্ষের বিরোধিতা করে ফেলছে। তারা এই মোদি বিরোধিতার অভিযোগ করছে, আর এই পুরো বিষয় নিয়ে বারবার করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। কুণাল ঘোষ এবং ডেরেক ওব্রায়েন তারা কি বলছেন শোনাবো। আমাদের দেশের ক্ষেত্রে এই বিল কোনোভাবেই এটা উপযুক্ত নয়। এ বিষয়ে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্টভাবে এবং কড়াভাবে বক্তব্য জানিয়েছেন। এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিষয়টা ব্যাখ্যা করে দিয়েছেন। বিষয় হচ্ছে যে এইটা আমাদের দেশে প্রযোজ্য হতে পারে না। এতগুলো রাজ্য, ফেডারেল স্ট্রাকচার, এক একটা রাজ্যের ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল কেমিস্ট্রি সব এক এক রকম, এখানে একসঙ্গে ভোট হতে পারে না। আমাদের দেশে আপনি একটা ভোট দেবেন, তারপর 5 বছর সেই সরকার চলবে, এর কোনো গ্যারান্টি আছে? মহারাজ, আপনি যে এক দেশ এক ভোট করবেন, যদি অন্তর্বর্তী ভোট হয়ে যায় কোথাও, তো তা সে এক ভোটটা রইল কিসের? তো যে সরকার একটা রাজ্যে একদিনে ভোট করাতে পারে না, সে এক দেশ এক ভোট বলে বড় বড় কথা বলছে। এই ভারতবর্ষের পক্ষে এই থিওরি চলতে পারে না। এটা নিশ্চিতভাবে আমাদের দল খুব কড়াভাবে বিশ্লেষণ করছে এবং যথাযথভাবে সংসদে তাদের দায়িত্ব পালন করবে।
We are debating the Constitution of India. Your hubris makes you bring a bill on the Constitution there at 12 noon. Bring it, we will fight you, we will defeat you. On the one nation, and you're bringing this bill. For heaven's sake, you cannot conduct one election in one state. You need 7 phases. I'll give you examples. You can't conduct one election in one constituency. You need 2 different days. খুব সংক্ষেপে প্রতিক্রিয়া নেব। প্রথমে প্রীতম, এই দেশে এই নীতি কার্যকর করা সম্ভবপর নয়, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য তুলে ধরা হলো। আর অপরদিকে কিন্তু এই প্রসঙ্গ তো উঠছে যেখানে এক রাজ্যে কয়েক দফায় ভোট হয়, এই অভিযোগও তো করছে প্রীতম। না, প্রথম কথা হচ্ছে যে আমি যে বারবার বলছি যে 3টে জেনারেল ইলেকশন অলরেডি হয়েছে, এই ভারতবর্ষেতেই হয়েছে। তখন বহুদলীয় গণতন্ত্রতে অনেকগুলো পার্টি, পলিটিক্যাল পার্টি ছিল। এত চিন্তা করছে তার কারণ একটাই, যে তারা যে মানুষের কাছে যাওয়ার পক্ষে আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে, তার কারণ হচ্ছে তারা মানুষকে বিশ্বাস করে না। ভারতবর্ষের মানুষ, একটু আগে তুমি বলে যে দে আর পলিটিক্যালি অ্যাওয়ার, দে নো। আমাদের যে পঞ্চায়েতি রাজ হয় সেখানে 3টে পর্যায়ে ভোট হয়, তারা সমিতিতেও ভোট দেয়, আপনার পুরো জেলাতেও ভোট দেয়, প্লাস একদম সদস্য ভাগ করতেও ভোট দেয়। ভারতবর্ষের মানুষকে, আমার সময় সংক্ষিপ্ত, ভয় পান আপনারা? প্রীতম বলছে আপনারা কি ভয় পান মানুষের কাছে যেতে? হ্যাঁ, ভয় পাই বলে শেষ নির্বাচনটা দেখলে, বিজেপির রেজাল্ট দেখলে বোঝা যাবে যে গভর্নমেন্টটা আমাদেরই আছে। মাঝখানে বললে তো খুব মুশকিল হয়, সব ক্ষেত্রে মাঝখানে বলবেন না। সে তৃণমূল কংগ্রেস ভয় পায় কিনা সেটা সেখানে বোঝা যায়। প্রশ্ন এখানে নয়, প্রশ্ন এখানে হচ্ছে আমরা যা শুনে এসেছি, আমরা যা দেখে এসেছি। আমরা দেখেছিলাম কি যে আচ্ছে দিন আনে ওয়ালা হ্যায়, এই কথা শুনে আমরা এসেছি। তার বাস্তবে আমরা কি পেয়েছি? এখন মানুষ বলছে আচ্ছে দিন ফিরিয়ে নাও, আগের বুড়ো দিন আমাদেরকে ফেরত দাও। আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নয় চৌকিদার, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই কোনো কথাই বাস্তব হয়নি এবং দেশের টাকা বিদেশে চলে গেছে, কিছু মানুষ নিয়ে গেছে। আজও কিছু ব্যবসায়ীদের টাকা মুকুব করে দেওয়া হচ্ছে, ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অর্থনৈতিক সুবিধার কথা কিসের ভয় পাবো? কোন জায়গাতে ভয় পাবো? তাহলে এই ইস্যুর পরিপ্রেক্ষিতেই প্রীতমের বক্তব্য, তাহলে বিরোধীদের এত বাধা দেওয়ার জায়গা কেন? অবশ্যই রাজ্যগুলোর ক্ষমতা খর্ব করা হবে। এই রাজ্যগুলো আগে শেষ করে দেবো যাতে প্রীতম আমার উত্তর দিতে পারে। দেখো, ও একটা যেটা আমাদের শঙ্করদাকে কিছুটা ব্যক্তিগত ব্যঙ্গ করে বললো যে বি আর আম্বেদকর জানেন না, দাদা বুঝে গেছেন। এটা তো ঘটনা যে বি আর আম্বেদকর দেখেননি চন্দ্রশেখরের গভর্নমেন্টের মাঝপথে পড়ে যাওয়া, বা ভিপি সিংয়ের গভর্নমেন্টের কি বাজপেয়ী গভর্নমেন্টের, দেবেগৌড়ার গভর্নমেন্টের মাঝপথে পড়ে যাওয়া। এটা তো ঘটনা যে আজকের মানুষ এই বাস্তবতা জানে, যেটা ডক্টর আম্বেদকর দেখেননি। সুতরাং এই যে আমরা 1 ঘন্টা আলোচনা করলাম, এই যে প্রশ্নটা বারবার উঠে আসলো যে মাঝপথের কি রাজ্যের কি কেন্দ্রের সরকার পড়ে গেলে দেন হোয়াট, 1 ঘন্টার আলোচনায় কি এর কোনো স্পেসিফিক উত্তর পেলাম ব্যক্তিগত আক্রমণ ছাড়া? এবং দ্বিতীয় কথা হচ্ছে, দেখো আমি ওর সাথে একটা জায়গায় একমত কি তোমার সাথেও, যে মানুষ সচেতন। আমরা দেখেছি লোকসভা বিধানসভাও যখন যে রাজ্যে তামিলনাড়ুতে একসাথে হলো, একই বুথে লোকসভা একটা দল বেশি ভোট পেয়েছে, সেই বুথেই বিধানসভায় অন্য দল বেশি ভোট পেয়েছে। এইটা হয়, মানুষের ওপর এই আস্থা 100 বার রয়েছে। কিন্তু দেখো, যেটা ডক্টর বি আর আম্বেদকর দেখে যাননি, যে আমি প্রশ্ন করলাম, কিন্তু মোদী অমিত শাহ দেখেছে যে বাস্তবতা, তা সত্ত্বেও ওরা এরকম একটা অবাস্তব জিনিস করছে কেন? এইখানেই কথাটা। দেখো, রাবণ যখন সীতাহরণ করতে আসে 10টা মাথা নিয়ে তো আসে না, সবসময় সন্ন্যাসী সেজেই আসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।